যেসব অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, স্বৈর শাসন, ফেসিবাদ, দুর্নীতি, উনার যে ১.৫ বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ১২-১৪ মাসের সময়ে উনি কি করেছেন? উনার আমলে তো দুর্নীতির প্রচুর অভিযোগ রয়েছে। অনেক উপদেষ্টার বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ আসতেছে, অনেক আমলার বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ আসতেছে। সেটা উনি বন্ধ করতে পারেন নাই। উনি মব ভায়োলেন্স বন্ধ করতে পারেন নাই। এখানে এই দেশে মানুষকে পিটাইয়ে মেরে ফেলা হয়েছে। এই দেশে একজন মানুষকে, একজন পীরকে কবর থেকে তুলে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উনি মব ভায়োলেন্স উনি বন্ধ করতে পারেন নাই। শেখ হাসিনার আমলে আপনারা নিশ্চয়ই জানেন, আন্দোলন চলার সময় উনি, শেখ হাসিনার সময় সোশ্যাল মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা গত ২ দিন ধরে পত্রিকা দেখলাম, এখানে এবং গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে এখান থেকে যারা কথা বলে তার অপরাধে তারা ২টা অ্যাপস বন্ধ করে দিবেন, টেলিগ্রাম সহ 2টা বন্ধ করে দিবেন। তাহলে শেখ হাসিনার সঙ্গে ওনার তফাৎ কি রইল? শেখ হাসিনার যদি ফেসিবাদের শাসন বলেন, তাহলে উনারও তো এক ধরনের ফেসিবাদী শাসন চালু করছেন। এখন মিডিয়ায় তো অনেক কিছু লেখা যাচ্ছে না, বলা যাচ্ছে না। তাহলে তফাৎটা কোথায় সেটা তো আমরা দেখতে পারতেছি না। শেখ হাসিনার আমলে যে ধরনের স্বৈর শাসনের মনোভাব ছিল, ফেসিবাদ ছিল, এখন তো একই অবস্থা। দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের নিয়মিত আয়োজন খোঁজ খবরের সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান। আমাদের সাথে আজকের অতিথি সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র। আপনারা এর মধ্যেই শঙ্করদার সঙ্গে পরিচিত হয়েছেন। শঙ্করদা, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভালো আছেন? হ্যাঁ, শারদীয় শুভেচ্ছা থাকলো এবং আপনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের সবাইকে আমাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, দেশ এবং বিদেশে যারা আছেন সবাইকে। আমি সংকটটা সমসাময়িক রাজনীতির বিষয়ে, আমাদের রাজনীতি সবসময় টপিক, সে জায়গায় একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে নতুন নতুন ঘটনা। আপনি খাগড়াছড়িতে জানেন যে আমাদের খাগড়াছড়ির অবস্থা খুব উত্তপ্ত অবস্থা। গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিউ ইয়র্কে আছেন। মেজর হাফিজ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিনি প্রশ্ন করেছেন যে ট্যুরে যাওয়ারই কি দরকার ছিল। এটা একটা খুবই রুটিন ওয়ার্ক, অনেক দেশ যাই না এবং ওখানে গেলে বাংলাদেশের মধ্যে দেশ ভর্তিয়া দিলে কেউ শোনেও না। আর ওখানে গিয়ে লাগাতার কাণ্ড তো ঘটেই চলেছে, একের পর এক কাণ্ড। তিনি কিছু সাবেক মানুষজনকে সামনে বসিয়ে তার প্রেসিং প্রচার করেছে, সারা বিশ্ব তাকে সমর্থন জানাচ্ছে। আর তিনি পাল্টা আরেকটা কথা বলেছেন গতকালকে, এটা চারদিকে একটা প্রশ্ন তৈরি করেছে। যেমন মানুষ বাংলাদেশে এখনো কেউ কি আছে যিনি ডক্টর ইউনূস সরকারকে আগামী 5 বছর, 10 বছর, 50 বছর পর্যন্ত দেখতে চায় ডক্টর ইউনূস? সেরকমই মনে করেন। প্রশ্নটা ছিল যে নির্বাচন দিতে কেন 18 মাস লাগছে, জনগণ নির্বাচন দ্রুত চায়। তিনি এইটা না গিয়ে তিনি বললেন মানুষ তো ডক্টর ইউনূস সরকারকে 50 বছর চায়। আমরা এই নিয়ে আলোচনা শুরু করতে চাই। এরপর আরো কিছু টপিকে আপনার পর্যবেক্ষণ জানবো। দর্শকরা আগ্রহে থাকেন আপনার মতামত জানার জন্য। শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারকে আমরা আরো 50 বছর চাই, যেমন মানুষ বাংলাদেশে আছেন, নাকি বাংলাদেশের মানুষ চায় যে উনি এখন যত দ্রুত আল্লাহর হস্তে বিদায় হবেন এই দেশটা, তত ভয়ের হাত থেকে রক্ষা পাবে, মানুষ মুক্তি পাবে? শঙ্কর মৈত্র। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং ভালো সময় কাটাচ্ছেন। যে বিষয়টা আসলে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমিও দেখলাম আজকে পত্রিকায় উনি নিউ ইয়র্ক সফরে আছেন, জাতিসংঘ অধিবেশনে গিয়েছিলেন। সেখানে সম্ভবত গতকাল বা সম্প্রতি আল জাজিরার সাবেক একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এর মধ্যে যে এই দেশের কোনো কোনো মানুষ বা অনেকেই নাকি ওনাকে 5 বছর, কেউ 10 বছর, কেউ 50 বছর পর্যন্ত ওনাকে ক্ষমতায় রাখতে চায়। তো আসলে এখন বিষয়টা আসলে কি বলবো, যে গত 1 বছর, এই যে 12-14 মাসের যে অবস্থা বাংলাদেশের, ডক্টর ইউনূস 5 আগস্ট 24-এর পর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের যে অবস্থা, এই থেকে গত 12-14 মাসে বাংলাদেশ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আসলে সবাই জানেন এবং সবাই দেখছেন। এই অবস্থায় ওনাকে কেউ 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় রাখতে চায় বলে উনি যে মনোবাসনা কথা উনি জানালেন, এটা আসলে কোন শ্রেণীর মানুষ চায় আমি ঠিক বুঝতে পারছি না। আমার ধারণা অনেকেই দেখলাম, এটা যেহেতু বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আসছে, অনেকে বিভিন্ন কমেন্টস করছেন এই ইয়ার মধ্যে ওনার বক্তব্যে, যে আসলে ওনাকে চায় হচ্ছে ওনার যে উপদেষ্টা যারা আছেন তারা চায়, আর ওনার মাধ্যমে যারা সুবিধাভোগী তারা ওনাকে আজীবন ক্ষমতায় রাখতে চায়। তো এই বাসনাটা তো আসলে ক্ষমতা লোভীর বাসনা। এটা খুবই খারাপ মনোভাব,
খুবই খারাপ বাসনা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি আহ, প্রথমত হচ্ছে যে উনি সুষ্ঠু নির্বাচন করতে পারেন নাই, সুষ্ঠু নির্বাচন দেন নাই, এবং দীর্ঘদিন প্রায় 15 বছর উনি সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, এবং এতে মানুষ ক্ষুব্ধ হয়ে ওনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছে। তো শেখ হাসিনার বিরুদ্ধে যদি যে অভিযোগ থাকে একই, তাহলে তো 50 বছর যদি ডক্টর ইউনূসকে রাখতে চায়, 10 বছর যদি রাখতে চায়, তো মানুষের তো একই অভিযোগ। ডক্টর ইউনূস সাহেব এটা আসলে কোথা থেকে উনি এই কার ভোট উনি পেলেন যে ওনাকে মানুষ 10 বছর 15 বছর রাখতে চায়? আপনি দেখেন সম্প্রতি নেপালের ঘটনা তো জানেন, নেপালেও কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তীকালীন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেখানে। নেপালের সাবেক প্রধান বিচারপতি উনি ক্ষমতা গ্রহণ করে দেখেন, উনি সম্ভবত বলেছেন যে 3 মাসের না 6 মাসের মধ্যে উনি নির্বাচন দিবেন, এবং 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে উনি সরে যাবেন। তারপরে আরো বিষয় দেখেন, উনি বলছেন যে নেপালের নির্বাচন দেওয়ার জন্য উনাকে অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নেপালের সংবিধান সংস্কার বা শাসন ব্যবস্থা সংস্কারের দায়িত্ব উনার না, কারণ বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলছিল যে এই সংস্কারগুলো উনি করবেন কিনা, উনি একবারে স্রেফ না করে দিয়েছেন। তারপরে বলেছেন যে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে নেপালে, যেসব ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে, এইগুলার জন্য তদন্ত কমিটি করা হবে এবং বিচার হবে, এবং বলা হয়েছে যে এইগুলা যারা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বাংলাদেশে গত 14 মাসে 14-15 মাসেও আমরা এই দেশের যে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তিনি এসে শুধু বলতেছেন যে সংস্কার করবেন, সংস্কার করবেন, সংস্কার করবেন। ইভেন নিউ ইয়র্কে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন তাদের 3টা এজেন্ডা, প্রথম হচ্ছে সংস্কার, দ্বিতীয় হচ্ছে বিচার, আর তৃতীয় হচ্ছে নির্বাচন। কিন্তু গত 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থান এবং 8 আগস্ট তাই উনি দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত কি ধরনের সংস্কার এসেছে তা কি উনি বলতে পারবেন? 1 বছর পার হয়ে গেল, এখনো দৃশ্যমান কোনো সংস্কার নেই। তারপরে যেসব অপরাধী যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে বা যাদের বিরুদ্ধে নানা অভিযোগ, তাদের বিচারেরও কোনো বিচার কার্যক্রম কোনো শেষ হয় নাই, বা বিচার এখনো মামলার শুনানি চলছে। তারপরে মামলাগুলো একটা জায়গায় আটকে আছে, সব হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এইটাও একটা রহস্যজনক ঘটনা। এখানে সব মামলা ট্রাইব্যুনালে যাবে কেন? ফৌজদারি আদালত, এখানে অনেক ফৌজদারি অপরাধ ঘটছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, সে কোনো ফৌজদারি অপরাধের কোনো ফৌজদারি আদালতে বিচার হয় না। আজ এই বিচার চলছে। অনুমতি দিলে একটু ইন্টারফেয়ার করি, এটা কি এরকম যে পলিটিক্যাল কোন উদ্দেশ্য, যে ট্রাইব্যুনালে দিয়ে তাড়াতাড়ি যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত একটা রায় দিয়ে আগামী নির্বাচনে কোনো নিজের মতো করে ফায়দা হাসিল করা, এই জন্য সব ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে? সেটাই তো দেখা যাচ্ছে। কারণ হচ্ছে 2024-এর আন্দোলনে যে ধরনের অপরাধের ঘটনা ঘটেছে, এই ধরনের অপরাধ, অনেক অপরাধ আছে যেগুলো স্রেফ ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের বিচার সেটাতে ট্রাইব্যুনালে যাবে কেন? ট্রাইব্যুনালের এখানে পুলিশি তদন্ত হচ্ছে না, ট্রাইব্যুনালে এখানে এই অনেক পুলিশ রিপোর্ট আসতেছে না, পোস্টমর্টম রিপোর্ট আসতেছে না। এটা হলো গণহত্যার বিচার, সেটা এক ধরনের হতে পারে, কিন্তু সব মামলা এখানে ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছে, এবং ট্রাইব্যুনালের বিচার কবে শেষ হবে এটা তো সবই একটা ধোঁয়াশার মধ্যে। কাজী ইউনূস সাহেব একদিকে বলতেছেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, এবং এখন উনি এবং ওনার যে আরো সহকর্মীরা আছেন তারা সবাই এখন বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু সেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিভাবে হবে? দৃশ্যমান কোনো প্রক্রিয়াই তো দেখা যাচ্ছে না। এখন নির্বাচন কমিশন তারা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা তালিকাভুক্ত করার জন্য যে প্রক্রিয়া করছে, এখানে দেখা যাচ্ছে এইসব তালিকাভুক্ত অনেক ভুয়া সংগঠন রয়েছে যাদের কোনো কার্যক্রম নেই। ইউনূস সরকারকে কি রোজ কিয়ামত পর্যন্ত চায় জনগণ? নির্বাচনে কত আয়োজন থাকার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফেব্রুয়ারি চলে আসতেছে, অক্টোবর, কালকে থেকে অক্টোবর শুরু হচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে, এখনো মব ভাইলেন্স চলতেছে। এই অবস্থায় উনি বলেন যে ওনাকে 5 বছর, 10 বছর, কেউ বলে 50 বছর ক্ষমতায় রাখবে। ওনার এত ক্ষমতার লোভ এখন জন্মালো কেন? উনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ,
দাদা ডক্টর হ্যাঁ। ইউনূস সাহেব উনি নিজেই আরেকটা জায়গায় কিন্তু বলছেন যে নির্বাচন ঘিরে সংকটময় সময়ের দিকে যাচ্ছে দেশ, উনি নিজেও সে স্বীকার করছেন। এবং তিনি ওই যে মানবাধিকার রক্ষাকারীদের বাংলাদেশ সফর অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সেরকম তো একটা মানবাধিকার সংস্থা জেনেভ কেনেডির যে সংস্থাটা, তারা দেখা করতে গেলে তিনি বলছে যে বাংলাদেশে নির্বাচন ঘিরে এখন সংকটময় সময়ের দিকে যাচ্ছে, তিনি নিজেই স্বীকার করছেন। তাহলে সংকটটা কি? উনি সোজা সাপটা বললেই তো হয় যে আমি আসলে এই সংকটের মধ্যে রয়েছি। উনি একদিকে বলেন সংকট, কিছুদিন পর পরে ওনার এই আগে ক্ষমতা গ্রহণের পর উনি বললেন যে উনি এবং ওনার অ্যাসোসিয়েট যারা তারা বললেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর এখন নির্বাচনের জন্য উনি পাগল হয়ে যাচ্ছেন এবং ওনার যে সহকর্মী যারা আছেন তারাও বলছেন যে, আপনি জানেন কিছুদিন আগে আলী রিয়াজ সাহেব বলছেন যে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় তাহলে দেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন হবে, অনেক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। এইগুলা কেন ওনারা এই আতঙ্ক ছড়াচ্ছেন কেন? ওনাদের দায়িত্ব নির্বাচন দেয়া। এখানে নির্বাচন দিতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয়, কি কি সংকট ওনারা জাতিকে জানাচ্ছেন না কেন? স্পষ্ট বললেই তো হয় যে নির্বাচন হতে এই বাধা সৃষ্টি হচ্ছে। তা না হয় ওনারা যে জুজুর ভয় দেখাচ্ছে যে নির্বাচন হবে কিনা, সংকট সৃষ্টি হবে, এগুলা তো এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা। প্রধান উপদেষ্টা নিজেই যদি এখন আতঙ্ক সৃষ্টি করান, তাহলে আসলে নির্বাচনটা করবে কে? আপনি যে জায়গাটা বলছেন দেখেন যে ওই যে যে জায়গায় তিনি বলছেন যে 5 বছর 10 বছর 50 বছর মানুষ তাকে তার সরকারকে ইউনূস সরকারকে দেখতে চায়, এখানে তিনি কষ্টটা দেখিয়েছেন। আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে তিনি বলছেন শুধু নির্বাচন করে আগের মতো সবকিছু রেখে দিলে আবারও সেই একই দুর্নীতি স্বৈরতন্ত্র ফিরে আসবে। এই আগের কাঠামোগত সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকার প্রধান স্পষ্ট করে বলেন, আমরা শুধু নির্বাচন করতে আসিনি, আমাদের কাজ হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। 1 বছরে কি এমন উদ্ধার তিনি করেছেন যে আগামী 5 মাসে তিনি উদ্ধার করে ফেলবেন যে তার এই কাজের ভিত্তিতে, মানে দৃশ্যমান এই কাজের ভিত্তিতে পরে আর কোনোদিন ফ্যাসিবাদ দুর্নীতি বাংলাদেশে সব ওনার আমলে দুর্নীতি কোন অবস্থা? সেটাই, কোথাও তো কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখেন এই রাজধানী শহরে এখন রাজপথে চলাচল করা যায় না ব্যাটারি রিক্সার কারণে। এটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। একটা দেশের ক্যাপিটাল সিটির মেইন রাস্তাতে রিক্সা চলবে কেন? এবং গত 1 বছর এটা ভয়াবহ আকার ধারণ করছে। আমরা তো এই দেশে রিক্সার দেশ হিসাবে পরিচিত করতে চাই না। আমার এই দেশে রাজপথে 4 চাকার গাড়ি চলবে, দামি গাড়ি চলবে। আমরা দেশ তো এইভাবে আগাই নিতে চাই। গত 1 বছর ওনারা কি করেছে? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তুললেন, আমি একটু পরে তুলবো ভাবছিলাম। উনি কালকে এত বড় একটা কথা বললেন, পার্শ্ববর্তী দেশ সাথে রীতিমতো যুদ্ধের মতো ইঙ্গিত, যে এই পাহাড়ে যা হচ্ছে এটার পেছনে হয় ফেসিবাদ বা ভারত জড়িত, সরাসরি ভারতকে অভিযোগ করে বললেন। ব্যাপারটা কেমন ভাবে দেখেন? এটা তো আসলে আমরাও তো বিস্মিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, একটা অঞ্চলে এক সাম্প্রদায়িক দাঙ্গা হোক বা আঞ্চলিক যে ভাবেই হোক একটা দাঙ্গা হাঙ্গামা চলছে, সেখানে উনি কিসের ভিত্তিতে হঠাৎ করে বলে দিলেন যে এটা ফেসিবাদের যারা চর রয়েছে তারা করছে, আর পাশের একটা দেশ উনি সরাসরি তাদের উপর দায় চাপালেন। এটার আসলে নিশ্চয়ই উনার কাছে তথ্য রয়েছে, যেহেতু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, সম্ভবত ওনার কাছে তথ্য রয়েছে যে এখানে পাশের দেশের লোকজন এখানে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আর ফেসিবাদের মানে এখন তো বিষয়টা হচ্ছে যে কিছু হলে এখন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হচ্ছে, কিছু হলেই বলা হচ্ছে এটা ফেসিবাদের উপর। আমরা এই চ্যাপ্টার বাদেই দিলাম যে এটা এখন যেমন আওয়ামী লীগ আমলে কিছু কিছু নেতা ছিল না, কিছু হলেই স্রেফ বলে দিত যেটা বিএনপি জামাত করেছে। সব হচ্ছে বিএনপি জামাত। রানা প্লাজা দোষের মতো। হ্যাঁ হ্যাঁ, আর এখন একটা ট্রেন্ড সৃষ্টি হয়েছে, কিচ্ছু হলেই ফেসিবাদ, আওয়ামী ফেসিবাদ। আরে বাবা, আওয়ামী ফেসিবাদ তো 1 বছর নাই, তারা চলে গেছে। এখন তো তোমরা শাসন করছো, তোমাদের লোকজন মাঠে ঘাটে। এটা ধরে নিলাম এটা দেশের আমাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আন্তর্জাতিক ভাবে একটা দেশকে এইভাবে সরাসরি দায়ী করা, এটা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তথ্য প্রমাণ রয়েছে, না হয়তো তিনি এটা বলতে পারবেন না। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আর থানার ওসি না, আর জেলার এসপিও না। উনি সারা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি অত্যন্ত দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং উনি সহজে এই ধরনের কথা বলার না। নিশ্চয়ই উনার কাছে তথ্য প্রমাণ রয়েছে, উনি আরো হয়তো জানাবেন। আর একই সঙ্গে আমরা অপেক্ষায় আছি যে এই বিষয়ে ভারত কি বলে। ভারত
যদি এটার সঙ্গে জড়িত থাকে বা জড়িত না থাকে, তাহলে তারাও তো একটা ব্যাখ্যা দিবে। এটার জন্য আসলে আমাদের আরো অপেক্ষা করি পূর্ণিয়া। আমি একটু ভিন্ন আরেকটা প্রসঙ্গে যেতে চাই, খুব আলোচনা চারদিকে। আলোচনা বলবো কি, মানে অনেকের মধ্যে এরকম বিষয়ে জামাতে ইসলামী বাংলাদেশে তারা তো ক্ষমতায় চলেই যাচ্ছে, এরকম কনফিডেন্টলি মুভ করছে, কথাবার্তা, ডেলিভারি, এবং বিএনপিও বলে যে আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আওয়ামী লীগ জামাতে একাকার হয়ে গেছে। সেটা আমি বাদিয়ে দিলাম। জামাতের একজন খুব দায়িত্বশীল মানুষ গতকালকে আপনার আমার সাবেক কর্মস্থল দেশ টিভিতে পরশুদিন তিনি বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে এবং নারীরা নাচানাচি করবে, নাচলে নারীরা নারীদের সামনে নাচবে। আমাদের সিনেমার কি হবে, আমাদের নাটকের কি হবে? আমাদের নারীরা কি আসলেও বাংলাদেশের ভবিষ্যতে জামাত ক্ষমতায় গেলে শুধুই ঘরের ভেতরে নাচবে, বোরকা পরে চলবে? মানে হঠাৎ করে কেন জামাত নেতারা, একদিকে উনি এটা বলছেন, আবার তাহের সাহেব দেখেন, তাহের সাহেব বললেন যে আমি চাই যে ভারত একটা আক্রমণ করুক, দেখিয়ে দেবো আমার 50 লাখ যুবক প্রস্তুত আছে। পরে যদিও আবার একটা ভিডিও ক্লিপ লিক হয়েছে, এক সাংবাদিক বলছে, আবার বোঝা যাচ্ছে যে এই কথাগুলো রাজনৈতিক জোশের ওভারঅল ওভারঅল বিষয়গুলো আসলে জামাত কেন্দ্রিক কি ঘটছে আপনার বিশ্লেষণ দেখে? আসলে আসলে আমার দৃষ্টিতে এবং বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে, পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে জেনে শুনে যা মনে হচ্ছে যে এই গত 5 আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় এবং সবচেয়ে সুবিধার রাজনীতি, সবচেয়ে স্মার্ট রাজনীতি করছে জামাত ইসলামী। জামাত ইসলামী দেখেন, আহ, সেই আহ, তারা কি বলবো যে সেই প্রথম দিন থেকে তারা মাঠে। আর সম্প্রতি জামায়াত ইসলামী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা নিয়ে আসছে। যেমন দেখছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন, তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তার বেশিরভাগ প্যানেলে বিজয়ী হয়েছে। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং এই নির্বাচনের পরবর্তীতে নানা জালিয়াতির ঘটনাও কিন্তু গণমাধ্যমে চলে আসছে এবং এটা প্রকাশ হয়েছে। কিন্তু সবচেয়ে মজার ঘটনা ঘটলো যে জামাতের নায়েবে আমির, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে গেলেন, ডক্টর আব্দুল্লাহ তাহের। সেখানে তিনি একদিনের এক বক্তৃতাতে, তার এক দলীয় ফোরামের বক্তৃতাতে তিনি স্পষ্ট কয়েকটা কথা বলে দিলেন। কি কথা? যে জামাত যদি ক্ষমতায় যায় এবং ভারত যদি কোনো জামাতের ক্ষমতায় যাওয়ার পরে কোনো আক্রমণ করে বা কোনো ঝামেলা করে, তাহলে জামাতের 50 লক্ষ যুবক, জামাত শিবিরের 50 লক্ষ যুবক এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এর অর্ধেক তিনি বলছেন যে এই তারা গেরিলা যুদ্ধ করবে। তারপরে উনি ভারত কিভাবে দখল করবেন এই পরিকল্পনার কথা উনি জানালেন। এটা নিয়ে ব্যাপক একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক সৃষ্টি হওয়ার পরে ওই যে আরেকটা ক্লিপের কথা যখন বললেন, সেখানে দেখা যায় এটা মানে আসলে অফ দা রেকর্ড, কিন্তু এটা হয়তো পাস হয়ে গেছে। উনি এই সাংবাদিকরা বলতেছেন যে ভারতের বিরুদ্ধে কি বেশি কড়া কথা বলে ফেললাম নাকি। তার মানে বোঝা যাচ্ছে এটা মনের কথা হোক আর মুখের কথাই হোক, এইগুলোর মধ্যে একটা যোগ সাজস থাকে একজনের সঙ্গে আরেকজন। অর্থাৎ উনি ভারতের বিরুদ্ধে, এটা উনি হয়তো পলিটিক্যাল স্টান্টবাজি হতে পারে, উনি বলে এটা ইয়া করলে। তারপরে দেখেন দেশের মধ্যে আরেকটা কি করতেছে, যে জামায়াত তার যে দীর্ঘদিনের যে লোগো, তারা লোগো চেঞ্জ করে ফেলতেছে এবং লোগোতে তারা সিম্পল শুধু দাড়িপাল্লা প্রতীকটা রেখে আর যেন আরবি হরফ বা আরো যেসব লেখা ছিল তারা এগুলো বাদ দিয়ে দিচ্ছে। মানে তারা এই লোগোর ক্ষেত্রে তারা একটা স্মার্ট লোগো বানাচ্ছেন, দলীয় লোগো। আর আরেকটা বিষয় দেখেন, ওই যে আপনি যে বললেন যে জামাতের একজন নেতা বলছেন তারা শরিয়া আইন করবেন এবং নারীরা নারীদের ক্ষেত্রে ড্যান্স করতে পারবে, এই করতে পারবে। আসলে জামাত শরিয়া আইন করবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কারণ তারা যে ধরনের জামাত এবং শিবিরের ছেলেরা, জামাতের নেতাকর্মীরা এখন যে ধরনের আধুনিক মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যে মিশে যাচ্ছেন, এখানে তো বোঝা যাচ্ছে না যে তারা শরিয়া আইন করবেন। কারণ তাহের সাহেবেরই আমি আরেকটা বক্তব্য, উনি একটা স্মৃতিচারণ করে বলেছেন যে উনি হচ্ছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত। আসলে উনি তো ডাক্তার, মেডিকেল এমবিবিএস ডাক্তার। জামাতের আমির দেখেন ডক্টর শফিকুর রহমান, উনিও কিন্তু মেডিকেলের ডাক্তার, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মেডিকেল সায়েন্স পড়াশোনা করে ওনারা জামায়াত ইসলামী করেছে। তো এই ক্ষেত্রে তারা মানে ওনারা ঠিক মৌলানা না। এই ক্ষেত্রে তারা কি শরিয়া আইন করবেন
এবং এটা তারা মুখের ভাষা কিনা এগুলা ক্লিয়ার না। সব মিলে জামাত আসলে তারা ধরে নিচ্ছে যে আগামীতে তারা ক্ষমতায় যাবেন এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের যে রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন, আমি এটা বলবোই যে অবশ্যই জামাত কৌশলের পরিচয় দেয়। রাজনীতি তো অবশ্যই একটা খেলা এবং কৌশলের খেলা, এবং কৌশলের খেলায় জামাত খুব চমৎকার ভাবে তারা তাদের ভূমিকা রাখছে, যেখানে বিএনপি পারছেই না এর আশপাশে যেতে। কারণ আপনি দেখেন নিউ ইয়র্কের ঘটনা, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গেলেন, ওনার আরেকজন নেতা হুমায়ুন কবির সাথে নিয়ে গেলেন। হ্যাঁ, তো বিএনপির নেতাকর্মী কি নিউ ইয়র্কে নাই, আমেরিকাতে নাই? কিন্তু জামাতের যে নায়েবে আমির গেলেন, ওনাকে সংবর্ধনা দেওয়া হলো, উনি বিভিন্ন জনসভায় বক্তৃতা রাখলেন। মির্জা ফখরুলকে তার দলের পক্ষ থেকে কোনো সংবর্ধনা দেওয়া হলো না। এমনকি উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার পর যে লাঞ্ছনার শিকার হলেন, এবং উনার মানে মির্জা ফখরুল বিএনপির মতো একটা রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান আমেরিকায় গেছেন, অথচ মিডিয়াতেও কোনো খবর নাই। আর জামাতের নায়েবে আমির সেখানে গিয়ে উনি যেসব বক্তৃতা দিলেন, এটা যত বিতর্কিত বক্তৃতাই হোক, এটা কিন্তু মিডিয়া কাভারেজ দিয়েছে। উনার দলের নেতাকর্মীরা ওনাকে সংবর্ধনা দিয়েছে, একাধিক সংবর্ধনা। কাজে এখানেই বোঝা যাচ্ছে যে জামাতের কৌশলের সঙ্গে বিএনপি আসলে কৌশলে পারছে না। এই কারণে এইসব বিষয় নিয়ে জামাত খুবই এখন আশাবাদীতে আগামীতে তারা ক্ষমতায় যাচ্ছেন। এর মধ্যে ছাত্র সংসদ কয়েকটা নির্বাচনেও তাদের ছাত্ররা যে কোনো প্রক্রিয়াই হোক, এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতা দখল করে নিয়েছে। এই অবস্থায় তারা হয়তো প্রস্তুতি নিয়ে যাচ্ছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় তারা যাবেন। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আসলে কি করবেন, তারা শরিয়া আইন করবেন নাকি প্রচলিত আইনের শাসন ব্যবস্থা কায়েম করবেন, এটা হয়তো তখন দেখা যাবে। কারণ তারা নিজেরাই কোনো বিষয় ঠিক না। এখন তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো হয়তো ক্লিয়ার করতে পারেন পূর্ণিয়া। আপনি এই ঘটনার এই বিষয়টা আসলে সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরছেন। মানে আমরাও ভাবছিলাম যে প্রফেসর ইউনূস যাওয়ার আগে আমরা ভাবতাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জেনারেল সেক্রেটারি লেভেলের বিএনপির মহাসচিব, এবং সেখানে যে আমাদের নায়েবে আমির পর্যায়ের একজন যাচ্ছে, মানে ক্যাটাগরিক্যালি একটু পরের প্রোফাইলের নেতা। কিন্তু নিউ ইয়র্কে গিয়ে আসলে কেন যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাণ হয়ে গেলেন, এবং নায়েবে আমির সেক্রেটারি আর মির্জা ফখরুল সাহেব বোধহয় উনি তো মাঝখান দিয়ে আরো বেশি ওই যে একটু তেল মারা বলেছে অনেকেই, মাসুদ কামাল বললেন যে তেল মারা, মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছেন। এগুলো বিএনপির কর্মীরা কেউ পছন্দ করে না এই বিষয়গুলো। বিএনপি যারা বিএনপি কর্মী সমর্থক, এবং অনেকেই তো বিএনপি সমর্থন করে, তারা বিএনপি রাজনীতি করে না কিন্তু বিএনপি কে সমর্থন করেন, তারাও এই বিষয়টা পছন্দ করেন নাই যে কোথায় জিয়াউর রহমান আর কোথায় ডক্টর ইউনূস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, বীর উত্তম, বাংলাদেশের যে দলের প্রতিষ্ঠাতা, সেই উনাকে ডক্টর ইউনূসের মতো বানিয়ে ফেললেন। এটা খুবই দুঃখজনক। মির্জা ফখরুল সাহেব এটা আসলে পলিটিক্যালি খুবই ইমেচিউর বক্তব্য দিয়েছেন। দাদা, আজকের মতো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। আপনাকে আমাদের দর্শকের পক্ষ থেকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ বুনিয়া। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।